প্রিয় দর্শক, বিশ্বে কি এরকম কোনো নভেল আছে যে বাটপাড়ির জন্য দেওয়া হয়, প্রতারণার জন্য দেওয়া হয় বা জালিয়াতির জন্য দেওয়া হয়? মানে আমার জানা মতো নাই। যদি আপনাদের কারো জানা মতে থাকে তাইলে ডক্টর ইউনুসকে এরকম একটা নভেল এনে দিতে পারেন। কারণ তিনি শিষ্য বাটপার, আপনি জালিয়াতি বলেন, মোনাফিকি বলেন, বাটপারি বলেন, যেটাই বলেন ওই একই জিনিস। মোনাফিক মানে প্রতারণা, মন্তরে এক বাইরে এক, বাটপার সেটা। মানে নিজেদের স্বার্থেই এমন কোনো কাজ না যে তারা করতে পারে না। এত অন্যের কি হলো, এতে দেশের কি হলো, রাষ্ট্রের কি হলো, সেইটা তাদের কাছে মূল বিষয় নয়। তাদের মূল বিষয় হলো নিজেরটা, নিজের কি হলো। এরকমভাবে দেখেন, আমি আপনাদেরকে আজকে যে নিউজটা শোনাবো, যে নিউজটা জানাবো, সেইটা জানার পরে আপনি আমার চেয়ে আরও বজ্রকণ্ঠে বলতে বাধ্য হবেন যে ডক্টর ইউনুসকে আন্তর্জাতিক মোনাফিকে নোবেল দেওয়া উচিত। যদিও নাই, মানে একেবারে কাস্টমাইজ করে শুধুমাত্র বিশ্বে একজন ব্যক্তি ডক্টর ইউনুস, তাকে দেওয়ার জন্য একটা নোবেল যদি বানানো যায় তাহলে নোবেল কর্তৃপক্ষকে আপনারা রিকোয়েস্ট করতে পারেন। দেখেন, আজকে হচ্ছে মার্চের 3 তারিখ 2026, দুপুরে 1:42 কালের কণ্ঠ পত্রিকা এটা নিউজ হয়েছে। শিরোনাম হলো, নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে আইন লঙ্ঘন ডক্টর ইউনুসের। ওই যে কিছুদিন আগে শুনলেন না যে ডক্টর ইউনুস যমুনা ছাড়তেছেন, অনেকে ভিডিও ফুটেজ দেখে সন্দেহ করলেন যে ডক্টর ইউনুস তো ক্ষমতা হস্তান্তর করছেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করতেছেন, তারপরে তিনি কেন কঠোর নিরাপত্তা পাচ্ছেন, কেন এসএসএফ তাকে নিরাপত্তা দিচ্ছে। তারপরে আমরা জানতে পারলাম যে তিনি নাকি ভিভিআইপি, ভেরি মানে ভেরি ভেরি, আই মানে ইম্পর্টেন্ট, পি মানে 500, যেটার বাংলা হয় খুব খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর এটা তিনি কিভাবে করছেন? হ্যাঁ, এটা শুধু যদি আইন অনুযায়ী এটা করে থাকতেন তাহলে ঠিক আছে, এটা নিয়ে কোনো কথাই বলতাম না, বাটপাড়ির নোবেল দেওয়ারও কথা বলতাম না। কিন্তু তিনি যেভাবে, যে প্রক্রিয়ায় এই কাজটা করছেন 1 বছরের জন্য, মানে তিনি ক্ষমতা হস্তান্তর যেদিন করবেন, অর্থাৎ 17ই ফেব্রুয়ারি তিনি ক্ষমতা হস্তান্তর করলেন, সেদিন থেকে আগামী 1 বছরের জন্য তিনি খুব খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার জন্য তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন অধ্যাদেশ জারি করছেন। প্রক্রিয়াটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। প্রক্রিয়াটা শোনার পরে আপনারা বুঝবেন যে বাংলাদেশে যদি বাটপারের মানে শীর্ষ তালিকা করা হয় এবং সেই তালিকা যদি একজন ব্যক্তি থাকে তাহলে আমি ডক্টর ইউনুসকেই বলবো যে তাকে দেওয়া হোক সে নামটা। দেখেন, দেশের জনগণ হিসাবে এত শক্ত শব্দ ব্যবহার করতে চাই না, মোটেও ইচ্ছুক ছিলাম না রোজা রমজানের দিন। আর আপনার ছোটোবেলায় যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করতাম সবাই জানে, শুনলে অনেকের ভালোও লাগে। গুরুজনেরা নিষেধ করছেন যে এই ধরনের শব্দ ব্যবহার করা যাবে না, তাই বলে কি ভুলে গেছি? ভুলে যায় নাই, বলি না। কিন্তু বলার এরকম ঘটনা থেকে বলার খুব ইচ্ছা জাগে, তারপরেও মানে একটু চাপা দিয়ে রাখি, বলি না। দেখেন, বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয়। এর ফলে দায়িত্ব পরবর্তী সময়ে তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর অর্থাৎ এসএসএফের কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন, যেটা আপনারা দেখছেন। আমি শুধু প্রক্রিয়াটা আপনাদেরকে বলি। প্রজ্ঞাপন জারির মাধ্যমে করছে সিন্দাবাদের ব্যুরো। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয়েছে। নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে গিয়ে অসততার আশ্রয় নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ শব্দটা বলারই দরকার নেই, ডক্টর ইউনুস। তিনি নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়ার জন্য অসততা, তিনি যখন প্রধান উপদেষ্টা ছিলেন, এটাও প্রধান উপদেষ্টা থাকাকালীনই তিনি করছেন। এইটা ব্যতীত অনেকগুলো ঘটনা ঘটছে, অনেকগুলো অসততামূলক কাজ করছেন শুধুমাত্র নিজের স্বার্থে। দেখেন, এখানে বলা আছে কিছুটা। ডক্টর ইউনুস যে অধ্যাদেশটি অতি গোপনীয়তার সঙ্গে করেছেন, মানে খুবই গোপনীয়তার সঙ্গে করছেন, কেউ জানি না। কেউ কি জানে? কোনো মিডিয়া হয়েছে, নিউজ হয়েছে? হয় নাই। যখন যমুনা থেকে বের হলেন, যখন তাকে নিরাপত্তা দেওয়া দেখতেছি আমরা, তখন এটা জানতে পারলাম, তার আগে জানি না। মানে অতি গোপনীয়তার মধ্য দিয়ে করেছেন। তা 2006 সালের 29 অক্টোবর SRO নং 2085 সংশোধন করা 2006 সালের 29 অক্টোবর SRO নং 285 সংশোধন করছেন তিনি। মানে ওই আইন তিনি রাখেন না, নিজের সুবিধার জন্য সংশোধন। দেখেন কিভাবে করছে। ওই আদেশে বলা হয়েছিল, মানে
সংশোধন করার আগের আদেশে বলা হয়েছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে স্ব পদে কর্ম বসানোর তারিখ হইতে এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতাকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কার্যভার গ্রহণের তারিখ হইতে বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ 3 মাস অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হতে পারে। তাহলে কাদের কাদের? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং বিরোধী দলীয় নেতা ক্ষমতা হস্তান্তরের পরে নিজ দেশের মধ্যে 3 মাসের তিনি ভিভিআইপি হিসেবে গণ্য হবেন। কিন্তু ডক্টর ইউনূস কী করছে দেখেন, বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই আদেশের আলোকে শুধু তার নিজের জন্য নিজেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছেন, কিন্তু বাকিদের ক্ষেত্রে এই সময়সীমা বৃদ্ধি করেননি। বাকিদের ক্ষেত্রে ওই 2006 সালের 29 অক্টোবরের সেই আইনে আছে, শুধুমাত্র নিজের জন্য একটু মারিং কাটিং করে 1 বছরের তিনি ভিভিআইপি ঘোষণা নিছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন কোনো ব্যক্তির জন্য আইন পরিবর্তন বা প্রণয়ন করা যায় না। কোনো একক ব্যক্তির জন্য আইন প্রণয়ন বা আইন পরিবর্তন করা যায় না। 10 ফেব্রুয়ারি অতি গোপনীয়ভাবে জারি করা অধ্যাদেশটি, মানে 12 ফেব্রুয়ারি নির্বাচন, 10 ফেব্রুয়ারি তিনি অধ্যাদেশ জারি করছেন। একদিকে যেমন সংবিধানের মৌলিক নীতির লঙ্ঘন, ঠিক তেমনি এটি ডক্টর ইউনূসের স্বার্থপরতার একটি উদাহরণ। আপনি ভাবুন, যে ক্ষমতা হস্তান্তর করবে, নির্বাচন হবে, সেই নির্বাচনের 1 দিন আগেও সংবিধান লঙ্ঘন করছে। আপনি ভাবুন তাকে কোন শব্দ দিয়ে আপনি আখ্যায়িত করবেন। আমি তো মনে হয় যে শব্দগুলো বলছি, প্রথমে আমার কাছে মনে হলো যে ছোট ছোট শব্দ, আরও বড় বড় বলা উচিত ছিল। এখন মনে হচ্ছে যে না, আদৌ মানে বড় বড় আরও ছোট বলা উচিত ছিল। আমার মনে হচ্ছে না, সেগুলো ছোট হয়ে গেছে, আরও অনেক বড় বড় শব্দ ব্যবহার করা উচিত সিন্দাবাদের দৈত্যের জন্য। নিজেকে শুধু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেনি ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের 18 মাসে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন তিনি। নিজের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহার করিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে। পত্রিকা কালের কণ্ঠ বলতেছে এগুলা। তারা বলছেন, মানে আইন বিশেষজ্ঞরা বলতেছেন, তিনি অর্থাৎ ডক্টর ইউনূস যদি বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আগের আইনে বর্ণিত সবার জন্য সময় বাড়াতেন, তাহলে এর যৌক্তিকতা কিছুটা হলেও বোঝা যেত যে সবার জন্য বাড়াইছে, এটা যৌক্তিকতা আছে। কারণ তারা মততন্ত্র শুরু করছিল, মততন্ত্রের জনক তারা। এখন ক্ষমতা হারানোর পরে বা ক্ষমতা ছাড়ার পরে তারা যদি মবের কবলে পড়েন, একটা যৌক্তিকতা দেখাইতে পারত। তিনি যেটা করছেন, এটা কোনো যৌক্তিকতা নাই। কিন্তু শুধু নিজেকে আগামী 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা কেবল অনৈতিকই নয়, সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। নিজেকে শুধু অতি গুরুত্বপূর্ণ হিসেবে ঘোষণা করেনি ডক্টর ইউনূস, অন্তর্বর্তী এটা পড়া হয়েছে, সুদ মকুব করেছেন নিজের সব প্রতিষ্ঠানের। ক্ষমতায় বসে নিজের নামে নিজেদের নিয়েছেন বিশ্ববিদ্যালয়, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স। বিদায়ের আগেও নিজের জন্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিতে ভোলেননি ডক্টর ইউনূস। তাহলে আপনি বলেন, যে নিউজটা আপনাদেরকে জানালাম, আপনি কি বলবেন? তাকে বাটপার শব্দটা কি বড় হয়ে যাবে তার জন্য? মুনাফিক? তিনি তো বলছিলেন যে বাংলাদেশ আর যাই হোক, মানে তিনি প্রধান উপদেষ্টা থাকাকালীনই বলছিলেন যে বাংলাদেশ আর যাই হোক, যেভাবেই হোক, যেদিকেই হোক, একটা বিষয় বাংলাদেশ খুবই পারদর্শী, চ্যাম্পিয়ন। আপনারা কি জানেন বাংলাদেশ কিসে চ্যাম্পিয়ন? এইভাবে কিন্তু বলছিলেন। তারপরে নিজেই বললেন যে বাংলাদেশ জালিয়াতিতে চ্যাম্পিয়ন, আর এর জন্য নাকি বিভিন্ন দেশ আমাদের ভিসা, আমাদের পাসপোর্ট গ্রহণ করতেছে না। এই কথাটা বলছিলেন না? আমরা তখনই বলছিলাম যে তিনি নিজের দেশকে নিজে ক্ষমতায় থাকাকালীন তার নেতৃত্বের সময় সারা বিশ্বের বুকে আমাদের দেশকে জালিয়াতির চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে গেলেন। কিন্তু তিনি নিজে তো এটা বলেন নাই। আমরা খুব ভালোভাবেই জানি যে এই জালিয়াতির চ্যাম্পিয়নের জনক তিনি হচ্ছেন জালিয়াতির জনক, বাটপারের জনক, মততন্ত্রের জনক, সকল কিছুর জনক। অনেক শব্দ সামনে ফুটে আসছে, কিন্তু রোজা রমজানের দিন প্রকাশ করলাম না। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। একজন ব্যক্তি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার চেয়ারে আসীন হওয়ার পরে কি কি কাজ করতে পারে, সারা বিশ্বে যদি কোথাও এমন ব্যক্তি খুঁজে না পায়, তাহলে বাংলাদেশের বিগত 18 মাসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দিকে তাকালে স্পষ্টভাবে দেখতে পারবেন মুনাফিকি কাকে বলে, জালিয়াতি কাকে বলে, বাটপারি কাকে বলে। শুধু নিজের জন্য করছে। একটা সময় আমি বলছিলাম, এই যে ছাত্ররা 2024 সালে এই কথাগুলো বলছিলাম, আমার এই চ্যানেলই আছে, শেষের দিকের ভিডিওগুলো, মানে একেবারে পুরাতন ভিডিওগুলোর মধ্যে খুঁজে আপনারা দেখতে পারেন,
যে এই যে ছাত্ররা এখন হম্পদম্প দেখাইতেছে, এই ছাত্রদেরও একটা সময় ডক্টর ইউনূস ফাঁকি দেবে, শুভঙ্করের ফাঁকি। এখন তো দেখতেছি শুধু ছাত্র করে ফাঁকি দেয় নাই, নিজের উপদেষ্টা পরিষদেরও সদস্যদেরও ফাঁকি দিচ্ছে ডক্টর ইউনূস। অনেক কথা বলা যায়, ভিডিওর লেন্থ বাড়াতে চাই না। আপনার 12ই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনের ভেতর দিয়ে বিএনপি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পেলেও এই প্রশ্নটি উঠেছে যে বিএনপি কেমনভাবে, কতটা দক্ষতার সাথে সরকার চালাবে, বিএনপি কতদিন ক্ষমতায় থাকতে পারবে। আজকে এটি নিয়ে আলাপ করব, শেষ পর্যন্ত সাথে থাকুন। এই আলোচনাটা চলছে কারণেই যে বিএনপির তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, দেশ পরিচালনায় তেমন অভিজ্ঞতাও তার নেই। 17 বছর দেশের বাইরে থেকে দেশ সম্পর্কে অনেক কিছুই ভেতর থেকে তিনি দেখতে পাননি। সরকার বিরোধী আন্দোলনে কি ছিল গত 17 বছরে সেটাও আপনারা জানেন। তো সভাপতি আলোচনাগুলো উঠছে যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কিভাবে পারফর্ম করবেন, কতটা দক্ষতার সাথে পারফর্ম করবেন, সাফল্যের সম্ভাবনা কতটুকু আছে। আগামী নির্বাচন 5 বছর যদি তারেক রহমান ক্ষমতায় থাকেন, ধরে নিচ্ছি স্বাভাবিকভাবে, তাহলে 5 বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনের ফলাফল কি হবে, সেই নির্বাচনটি কার অধীনে হবে। আপনারা জানেন যে শেখ হাসিনার সরকারের আমলে বিএনপির একটা দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। শেখ হাসিনার সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থাটা বাতিল করে। এটা আদালতের রায়ের মাধ্যমে পরবর্তীতে সংসদের সংশোধনী আনে, পঞ্চদশ সংশোধনী। তো সেইখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হয়। কিন্তু বিএনপি এর বিরুদ্ধে আদালতে গিয়েছিল, বদিউর আলম মজুমদার গিয়েছিলেন, আরো অনেক পার্টি আদালতে গিয়েছিলেন, এবং আদালত সবশেষে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ে আনে, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে বিএনপির একজন প্রভাবশালী এমপি এবং কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন ফারুক, তিনি বলেছেন যে আগামী নির্বাচনও তারেক রহমানের অধীনে হবে। তাহলে এই যে গত 15 বছর তত্ত্বাবধায়ক সরকারের কথা বললো বিএনপি, ইউনূসের আমলে আদালতে যে হিয়ারিংটা হলো সেখানেও বিএনপি একটা পার্টি ছিল, তাদের পক্ষে লয়ার কথা বললো, মির্জা ফখরুল আলমগীর বিএনপির পক্ষে তিনি পার্টি হয়েছিলেন এই রিটের, এবং সেখানে আদালত রায় দিয়েছেন। এবং সবাই ধারণা করছে যে আগামীতে নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। ইউনূসের অধীনে সময় যেসব আলোচনা হয়েছে সেখানে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু আজকে এই জয়নাল আবেদীন ফারুক হঠাৎ কেন বললেন? তাহলে কি যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়? তাহলে কি বাঙালি একবার ক্ষমতা পেলে সেটি আর ছাড়তে চায় না? আপনাদের 2006 সালের কথা মনে আছে যারা একটু সিনিয়র, যে 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য তারেক রহমানরা কি করেছিল। মানে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়েছিল, এবং তার ফলে যার প্রধান উপদেষ্টা হবার কথা ছিল, গণ আন্দোলনের মুখে তিনি পিছু হটতে বাধ্য হন, এবং তিনি বললেন যে তিনি প্রধান উপদেষ্টা হতে রাজি নয়। এবং এমন প্যাচ লেগেছিল যে এক পর্যায়ে সেই সময় রাষ্ট্রপতি এয়াজউদ্দিন নিজেই নিজেকে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন। কিন্তু সেটিও বেশি দিন চলেনি, যার ফলে 2007 সালের 1/11 এসেছিল। হ্যাঁ, তো বিএনপি কিন্তু সেই জয়নাল আবেদিনের কথার মধ্যে দিয়ে কিন্তু আমরা সেই আভাসটা আবার ফিরে পাচ্ছি। এমনও হতে পারে যে জয়নাল আবেদিন তিনি এটি টেস্ট কেস হিসেবে বলে মানুষের প্রতিক্রিয়াটা দেখতে চাচ্ছেন, যে আসলে কি ঘটতে যাচ্ছে, মানে এটা বললে মানুষ কিভাবে রিয়াক্ট করে। আর বিএনপির একটা সুবিধা হলো কি, বিএনপি সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে, রাতে আরেক কথা বলে। বিএনপির এক নেতা এক কথা বলে, আরেক নেতা আরেক কথা বলে, আরেকজন আরেক কথা বলে। এই যে যেমন পুলিশ হত্যার বিচার হবে কিনা, এই স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে পুলিশ হত্যার বিচার হবে। যেই একটু এনসিপি জামাত আন্দোলনের সুরে কথা বললো, একটু চড়া সুরে কথা বললো, অমনি তিনি পিছু হাঁটলেন, বলেন পুলিশ হত্যার বিচার করার অবকাশ নেই। কিন্তু বিএনপি নেতারা এখনো বলছে পুলিশ হত্যার বিচার হবে। কিন্তু বাস্তবতা হলো যে পুলিশ হত্যার বিচার করবার মতো হ্যাডম কিংবা নৈতিক অবস্থান কিংবা সাহস কোনোটাই বিএনপির নাই। বিএনপি নিজেই তো পুলিশ হত্যার সাথে জড়িত। তাও তো এই যে সিরাজগঞ্জের যে পুলিশ হত্যা নিয়ে এত আলোচনা, এখানে একজন গর্ভবতী নারী কনস্টেবলকে পর্যন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সেখানে তো সিরাজগঞ্জের সম্ভবত জেলা সাধারণ সম্পাদক তিনি তো নিজেই স্বীকার করেছেন যে এই থানা পোড়ানো সাথে তারা জড়িত ছিল। তাহলে যদি পুলিশ হত্যার বিচার বিএনপি করতে চায় তাহলে তারা ফেঁসে যাবে। এই সাহস কি বিএনপির আছে? তারা এটা বলে, এর ফলে তারা এই এনসিপি জামাতের উপর একটা প্রেশার ক্রিয়েট করতে চায় যে তাদের যখন এটা দরকার হবে তখন এই কাজ করবে। কিন্তু বিএনপি তো পুলিশ হত্যা বিচার করবে না। ঠিক এখন দেখেন
এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য তারা এত কিছু করলো, তারা 2014 এবং 2024 নির্বাচনে অংশগ্রহণ পর্যন্ত করলো না, এবং তারা অংশগ্রহণ না করে নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করলো, দুর্বল করে দিল। তার ফলে কি হয়েছে, আবার আজকে যখন তারা নির্বাচিত হয়েছে এমন একটা নির্বাচনে যেখানে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, সুতরাং এই নির্বাচনে তো সাধারণ ভোটাররা ভোট দিতে আসেনি, 20% মতো ভোট কাস্ট হয়েছে। যদিও অফিসিয়ালি এটাকে অনেক বাড়িয়ে দেখানো হচ্ছে 60%, কিন্তু বাস্তবতা তো তারা জানে। তো আজকে জয়নাল আবেদিন ফারুক এটা কি হিসেবে বলে, এবং আমি খুব অবাক হব না যদি বিএনপির আরেকজন নেতা এসে বলে এটা তার ব্যক্তিগত মতামত, কিন্তু না, একটা সোর্স আমাকে এনশিওর করেছে যে বিএনপি এখন মনে করছে যে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, বিএনপি 20 বছর ক্ষমতায় থাকে। কিন্তু বিএনপি কি 20 বছর ক্ষমতায় থাকার মতো অবস্থানে আছে বা থাকবে? এই যে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, হ্যাঁ নির্বাচনী ব্যবস্থা অবশ্যই যেহেতু বিএনপি আসেনি দুর্বল হয়েছে, নির্বাচন নিয়ে বিতর্ক আছে, আলোচনা আছে, কিন্তু 15 বছরে আওয়ামী লীগ কি জোর করে ছিল? আওয়ামী লীগ এই 15 বছরে কি দেশকে কিছুই দেয় নাই? আওয়ামী লীগ বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশকে কোথায় নিয়ে গিয়েছিল? বিশ্বের উদীয়মান অর্থনীতি, এবং বিশ্বব্যাংক বলেন সারা পৃথিবী তো আওয়ামী লীগের এই শেখ হাসিনা ম্যাজিক নিয়ে আলোচনা করছিল। শেখ হাসিনা ওয়াজ দ্য রিয়েল ম্যাজিশিয়ান। তিনি বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছিলেন, এবং তার একটা ক্লিয়ার রোড ম্যাপ ছিল 2021 সালে তিনি কি অ্যাচিভ করবেন, অ্যান্ড শি অ্যাচিভ দ্যাট। 2030 সালে কি অ্যাচিভ করবেন, 2041 সালে কি অ্যাচিভ করবেন, তার পুরা ক্লিয়ার রোড ম্যাপ ছিল, অ্যান্ড শি ওয়াজ অ্যাচিভিং অল দ্য মাইলস্টোনস। তারেক রহমান কি সেটা পারবেন? তারেক রহমান এই যে ক্ষমতা নিয়েছেন, এখন তো তার হানিমুন পিরিয়ড চলছে, জাস্ট 1 মাসও হয় নাই, কিন্তু এর মধ্যেই আপনারা যদি দেখেন বাংলাদেশ থেকে যে খবরগুলো পাচ্ছি, মিডিয়ায় আসছে, জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। ক্ষমতা নিতে না নিতেই জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। এই যে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ বা সংঘাত শুরু হয়েছে, এইটার যে গ্লোবাল ইম্প্যাক্ট এবং সেটা যে বাংলাদেশে এসে পড়বে, তার ফলে এখানে বাংলাদেশে তেলের দাম বাড়বে, বাংলাদেশে দ্রব্য মূল্যের দাম আরেক দফা বাড়বে। ডক্টর ইউনূস যে গোপন বাণিজ্য চুক্তি করে গেলেন আমেরিকার সাথে, তার ফলে গম বলেন, সয়াবিন বলেন, কৃষিজাত পণ্য বলেন, অনেক কিছুই অনেক বেশি দামে, বা এলএনজি বলেন, আমেরিকার কাছ থেকে কিনতে হবে, যেটা বিশ্বের অন্য জায়গায় গেলে আমরা কম দামে কিনতে পারতাম। এর ফলে একটা অর্থনৈতিক চাপ, এটা তিনি কিভাবে সামলাবেন? বিদ্যুৎ খাতে 45,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে ডক্টর ইউনূস। তিনি বিল টিল দিতেন না, পদ্মা সেতুর টোল তুলছেন, পদ্মা সেতুর ঋণের কিস্তি শোধ করেন। বিদ্যুৎ তিনি আদানির বিল শোধ করেন নাই, অমুকের বিল শোধ করেন নাই, মোট 45,000 কোটি টাকা বকেয়া। এখন বিদ্যুৎ মন্ত্রী অসহায়, বলতেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের মতো করে চালাতে হবে, বলছে ঋণ করার চেয়ে লোডশেডিং ভালো। অর্থাৎ শেখ হাসিনা যে সারা দেশে বিদ্যুৎ নিয়ে এসেছিলেন, সারা দেশকে বিদ্যুতের আন্ডারে নিয়ে এসেছিলেন, বৈদ্যুতিক সাপ্লাইয়ের আন্ডারে, এবং সেখানে লোডশেডিং প্রায় ছিল না বলা যায়, সেই জায়গায় এখন এই যে আসতেছে সামনে এপ্রিল মাস থেকে গরম শুরু হচ্ছে, লোডশেডিং কাকে বলে দেখেন। তো জন অসন্তোষ বাড়িয়ে 20 বছর ক্ষমতায় থাকবেন, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে আপনি যাবেন না, নির্বাচনী ব্যবস্থা ম্যানিপুলেট করে আপনি 20 বছর ক্ষমতায় থাকবেন, এটা যদি বিএনপি মনে করে থাকে, আমার মনে হয় যে এই ভাবনায় একটা বড় রকমের গলদ আছে। তারেক রহমানের সামনে হিউজ চ্যালেঞ্জেস, এবং সেই চ্যালেঞ্জ, তারা তো হঠাৎ করেই ক্ষমতায় আসছে, তাদের কতটা প্রস্তুতি ছিল আমি জানি না। ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা এক জিনিস, আর ক্ষমতায় বসে দেশ চালানো এক জিনিস, এবং যখন প্রতি মুহূর্তে আপনাকে তুলনা করা হবে শেখ হাসিনার সাফল্যের সাথে। একটা কথা তো আমরা আগে প্রায় শুনি যে আগেই ভালো ছিলাম, আর কথায় কথায় শেখ হাসিনার যে অ্যাচিভমেন্ট, তার পাশে আপনার অ্যাচিভমেন্ট গুলোকে তুলনা করা হবে। এতদিন আমাদের সামনে সেই বিএনপি ক্ষমতাতে গেছে 2006 সালে, গত 20 বছরে শেখ হাসিনা, আওয়ামী লীগ, এটাই ছিল। গত 18 বছর, 2 বছর মাঝখানে 111 গভর্নমেন্ট, বা 17 বছর বা 15 বছরই ধরি, তো শেখ হাসিনা 3টা টার্ম ক্ষমতায় ছিল, তার সাথে কম্পেয়ার করার কিছু ছিল না। এখন শেখ হাসিনাও যেটা বলেছেন যে এখন মানুষ দেখুক তারেক রহমানের সরকার, বিএনপি সরকার। সো এই চ্যালেঞ্জ ফেস করতে হবে। এই নির্বাচনী ব্যবস্থা এখনই এই কিভাবে 20 বছর ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় থাকতে হবে এটা ভাবতে হবে না, কারণ বাংলাদেশের মানুষ, এই দেশ, সকালে জোয়ার হয়তো বিকালে ভাটা, বিকালে জোয়ার তো সকালে ভাটা। সো এই জোয়ার ভাটার দেশের মানুষের এরা যে কখন কি করে ফেলবে এটা বোঝা খুব ডিফিকাল্ট। সুতরাং
এই যে জয়নাল আবেদিন ফারুক বললেন, এই ব্যাপারে বিএনপির একটা ক্লিয়ার স্ট্যান্ড এখনই আমরা জানতে চাই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো